বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব 21। রূপা নাক কুঁচকে তীব্রভাবে বাতাস টেনে টেনে শ্বাস নিতে নিতে বলল, কেমন জানি পুরুষের শরীরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে না। বৃষ্টি অবিকল রূপার মতো নাক টেনে টেনে চারপাশের গন্ধটা নিজের ভেতরে টেনে নেয়। তার ভ্রু দুটো কুঁচকে আসে। আমিও পাচ্ছি, সাথে কড়া পারফিউমের ঘ্রাণ। ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা আকাশের চোখ দুটো রাগে আর অপমানে ইতিমধ্যেই রক্তবর্ণ ধারণ করেছে। তার চওড়া বুকটা রাগে অনবরত ওঠানামা করছে, মুখ দিয়ে বেরোচ্ছে তপ্ত নিঃশ্বাস। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আকাশ পেছনে অন্ধকার থেকে এক পা বাড়িয়ে কর্কশ গলায় বলল, পুরুষ থাকলে পুরুষের ঘ্রাণ তো অবশ্যই থাকবে। আকাশে সেই চেনা অথচ মেঘের মতো ভারী কণ্ঠস্বর কানে যেতেই রূপা আর বৃষ্টি দুজনে একসাথে চমকে ওঠে। তীব্র আতঙ্কে শরীরে হিম হয়ে যায় তাদের। দুজনে এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। জমের মতো আকাশ আর বাঁধনকে নিজেদের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে রূপার হাত পা অবশ হয়ে আসে। ভয়ে সে বসা চেয়ারটা সহ পিছন দিকে উল্টে পড়ে যেতে লাগলো। ঠিক তখনই বাঁধন এক পলকে নিজের দীর্ঘ হাতটা বাড়িয়ে দেয়। তার পাথরের মতো শক্ত আঙুলগুলো খপ করে রূপার হেলে পড়া চেয়ারের পিঠটা শক্ত করে ধরে ফেলে। রূপার সারা শরীর তখন কাঁপছে। ওদিকে আকাশের ওই রক্ষচক্ষু আর থমথমে মুখের দিকে তাকিয়ে বৃষ্টির ভেতরটা আত্মা যেন নিমিষেই শুকিয়ে যায়। তীব্র আতঙ্কে তার দম আটকে আসে এবং সে নিজের গলা চেপে ধরে জোরে জোরে কেসে ওঠে। এদিকে যোগের বাকি পানিটুকু গ্লাসে ঢেলে বৃষ্টির সামনে বাড়িয়ে দিল আকাশ। তার থমথমে মুখ, তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন এক নিমিষে ঘোরের তাপমাত্রা কমিয়ে দেয়। সে বেশ কড়া গলায় শুধায়, পানি খাও, তারপর দেখছি তোমাকে। ভয়ে আর কাশিতে দম আটকে আসা বৃষ্টি আর কোনো দিকে না তাকে এক প্রকার ছো মেরে গ্লাসটা নিয়ে নেয়। কাপা কাপা হাতে গ্লাসটা মুখের কাছে ঠেকিয়ে বড় বড় ঢোকে সব পানি এক নিঃশ্বাসে খেয়ে নেয় সে। খালি গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে একটা বুক কাঁপানো বড় শ্বাস নেয়। আকাশ ওর মুখের উপর থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, এখন বলো, কি জানি বলছিলে? আমাকে ফোকলা দাদুর মতো দেখাবে? আমার সব দাঁত আর মাথার চুল পড়ে যাবে? আকাশের ওই ঠান্ডা অথচ চাবুকের মতো কথার আঘাতে ভয়ে ভয়ে থরথর করে কেঁপে ওঠে বৃষ্টি। নিজের বাঁচার কোনো উপায় না পেয়ে সে করুণ দৃষ্টি ফেলল পাশে থাকা রূপার দিকে। রূপা একটা কাপড়ের খুঁট শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা গলায় রূপাকে বলল, রূপা, বাঁচা আমায়। এই হিটলার কখন আসলো এখানে? আকাশ ডাইনিং টেবিলে নিজের দু হাতে তালুর ওপর ভর দিয়ে বৃষ্টির মুখের খুব কাছাকাছি ঝুঁকে পড়ে। তাদের মাঝে দূরত্ব তখন মাত্র কয়েক ইঞ্চির। আকাশের শরীরে সেই তীব্র কড়া পারফিউমের গন্ধে আর উষ্ণ নিঃশ্বাসে বৃষ্টির শরীর মুহূর্তে অবশ হয়ে আসে। ভয়ে তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। আকাশ বৃষ্টির কুঁকড়ে যাওয়া চোখের দিকে সোজা তাকিয়ে অবজ্ঞার সুরে বলল, কি হলো মিস বৃষ্টি, ভয় পাচ্ছ? চোখের কোণে জল জমে ওঠার উপক্রম হতেই বৃষ্টি নিজের মুখটা একদম কাদো কাদো করে ফেলল। অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় বলল, স্যার, সরি, আমি আমি জাস্ট মজা করছিলাম। আকাশ রাগে চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কান ধরে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ না বলবো এক পাও এখান থেকে নড়বে না। বৃষ্টি অপরাধীর মতো মুখ নিচে করে বলল, সরি স্যার। আকাশ তীব্র ধমক দিয়ে উঠল, কান ধরে দাঁড়াতে বলছি। বৃষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, স্যার। আকাশের চোখের মণি দুটো রাগে স্থির হয়ে গেল। সে চিবুক শক্ত করে বলল, আই সেড স্ট্যান্ড আপ রাইট নাও। ধমকে কেঁপে উঠে বৃষ্টি আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে কিছুটা দূরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ে। বাঁধন কোনো কথা না বলে রূপার ঠিক সামনে চেয়ারটায় বসে পড়ে। সে নিজে থেকেই প্লেটে ভাত বেড়ে নিতে শুরু করে। আকাশটাও তার পাশের চেয়ারটায় বসে পড়ে, নিজের প্লেটে ভাত বাড়ে। দুজনে সম্পূর্ণ চুপচাপ খেতে শুরু করে। পুরো ডাইনিং রুমে কোনো কথা নেই, কেবল ভাত চিবানোর মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। থমথমে এই পরিবেশের কারণে রূপা আর এক লোকমা ভাতও মুখে তুলতে পারল না। বাঁধনের ঠিক সামনে বসে থাকার ভয়ে তার হাতের চামচটা থরথর করে কাঁপছে। সে আর সহ্য করতে না পেরে চুপচাপ টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। একে হঠাৎ এভাবে দাঁড়াতে দেখে আকাশ খাওয়া থামিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় জানতে চাইল, কি হলো, তুই উঠে দাঁড়ালি কেন? রূপা আর চোখে একবার বাঁধনের দিকে তাকালো। দীর্ঘদেহী পুরুষটা নিজের মতো শান্ত হয়ে খেয়ে যাচ্ছে, যেন চারপাশের কোনো কিছুই তার কিছু আসে যায় না।
রূপা দ্রুত আকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে ভয়ে ভয়ে বলল, আমার খাওয়া শেষ ভাইয়া, আমি আর খাবো না। আকাশ নিজের প্লেট থেকে চোখ তুলে রূপার ভরা প্লেটের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বলল, খাওয়া শেষ মানে? প্লেটে তো সব ভাতই পড়ে আছে, এগুলো কে খাবে শুনি? তোর জামাই? আকাশের এমন সোজাসাপটা কথায় রূপা একদম থমথম হয়ে গেল। তার কষা মুখটা লজ্জায় আর ভয়ে লাল হয়ে উঠল। সে কোনোমতে আমতা আমতা করে বলল, সত্যি বলছি ভাইয়া, আমার পেট একদম ভরে গেছে, আমি আর একটুও খেতে পারবো না। বাঁধন খেতে খেতে এক পলক রূপার থমকে যাওয়া মুখটা দিকে তাকালো। তার চোখের শীতল চাউনিতে কোনো প্রশ্রয় নেই। ফের নিজের প্লেটে দৃষ্টি নামিয়ে নির্লিপ্ত গলায় রূপার উদ্দেশ্য করে বলল, প্লেটে একটা ভাতও যদি অবশিষ্ট থাকে তবে সব এটো ভাত তোকে আর তোর ওই বিছুটাকে দিয়ে খাবো। আচমকা বাঁধনের এই ঠান্ডা হুমকির মুখে চমকে উঠল রূপা। তার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠলেও মুখে কোনো উত্তর করল না। সে কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। ওদিকে দেয়ালের পাশে কান ধরে দাঁড়িয়ে থাকা বৃষ্টি নিজের মুখটা ভীষণ অসহায় করে রেখেছে। সে নিজের রাগটা সামলাতে না পেরে মাঝে মাঝে আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। চোখের চাউনি এমন যেন সুযোগ পেলে আকাশকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। রূপা এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ তার খাওয়া থামিয়ে পুনরায় বলল, চুপচাপ বসে খাওয়া শেষ কর, তোকে তোর ওই ফ্রেন্ডের পাশে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। হুমকিটা শুনে রূপা আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে চুপচাপ নিজের চেয়ারটায় বসে পড়ে কাঁপা কাঁপা হাতে চামচটা শক্ত করে ধরল। নিজের ভেতরের অস্থিরতা চেপে সে একদম অল্প অল্প করে গিলতে শুরু করে। বাঁধন খাওয়া শেষ করে নিজের মতো রুমে চলে যায়। আকাশও খাওয়া শেষ করে বৃষ্টির দিকে তাকায়, বেশ কড়া সুরে বলে, এখন খেয়ে রুমে যেতে পারো মিস বৃষ্টি, তবে মনে রেখো আমার শোধ নেওয়া কিন্তু এখনো শেষ হয়নি। সময় সুযোগ বুঝে সব একেবারে উসুল করে নেব। বলে সে বড় বড় পা ফেলে চলে যায়। আকাশ আড়াল হতেই বৃষ্টি খাসা থেকে ছাড়া পাওয়া বাঘিনীর মতো ফুঁসে ওঠে। ধপধপ পা ফেলে ডাইনিং টেবিলে আসে। চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। রাগে গজগজ করতে করতে আকাশে যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখ ভঙ্গি করে ঝাড়তে থাকে। শালা তুই একটা উগান্ডা, দেখিস তোর কপালে যেন বউ জোটে না। যে সে হবে উগান্ডা সব থেকে কুচকুচে কাইল্লা সেরি। একদম কালো জগতের মিস ওয়ার্ল্ড হবে তোর বউ। রাত বিরাতে তুই যখন অন্ধকারে চোখ খুলবি আর তোর পাশে ওই ব্ল্যাক ডায়মন্ডকে দেখবি, ভয়ে তোর কলিজা শুকিয়ে যাবে আর বিছানায় হিসু করে দিবি তখন। নিজের কথা বাকিটুকু শেষ করার আগে রূপা আঁতকে ওঠে। ঝড়ের বেগে এসে বৃষ্টির মুখটা চেপে দিয়ে শক্ত করে বলে, আশেপাশে তাকে নিশ্চিত হয়ে সেই ফিসফিস আকুল গলায় বলে, আল্লাহর আস্তে বইন, মুখটা এবার অন্তত বন্ধ রাখ। ভাইয়ের কান কিন্তু খুব কড়া, নাইলে যদি আবার শুনে ফেলে তবে আর রক্ষা নাই। এবার কিন্তু পিঠে আইকালা বাঁশ ভাঙবে। রাত একটা, একের পর এক সিগারেট ফুঁকছে ইশতিয়াক আঙুলে। পাশে দাঁড়িয়ে আছে রবিন। ধর কুয়াশায় ইশতিয়াক নিজের চুল হাতে বোলাচ্ছে। অস্থিরতা যেন চাবুক মারছে বুকের ভেতর। চোখ দুটো রক্তবর্ণ, অস্বাভাবিকভাবে লাল হয়ে উঠেছে। রূপার জায়গায় সীমা ভাবতে বুকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই তীব্র দহন, এই জ্বলন্ত যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। পরিস্থিতি সামলাতে রবিন এগিয়ে আসে, একটু নরম গলায় বোঝানোর চেষ্টা করে, বস প্লিজ নিজেকে একটু সামলান, দেখেন যা হওয়ার হয়ে গেছে। আর সীমাও কিন্তু দেখতে খুব কম কিছু না, রূপার মতো মায়াবী। তাহলে সীমাকে মেনে নিতে আপনার এত আপত্তি কোথায়? শব্দগুলো কানে যেতে মাথা গরম হয়ে যায় ইশতিয়াকের। পুরো শরীর ঝাঁঝা করে উঠেছে। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট চেপে ধরল। তারপর হিংস্র থাবায় রবিনের শার্টের কলার খামচে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কি বললি তুই? তোর সাহস কত বড়? তুই যে আমার সামনে দাঁড়িয়ে রূপের ওজন মাপছিস? তুই কি ভাবছিস আমি রূপার চামড়ার সুন্দরে অন্ধ হয়েছি? আমি ওর রূপের পাগল? কলেজে কেঁপে ওঠে রবিনের। দম বন্ধ করা আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, না না বস, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। কথাটা শেষ করতে পারে না সে। তার আগে ইশতিয়াক কলারটা আরো জোরে পেঁচিয়ে ধরে কড়া সুরে বলল, মুখ সামলে কথা বলবি রবিন, না হলে টেনে তোর জিভ ছিঁড়ে ফেলবো। আমি রূপার বাহ্যিক রূপে নয়, ওর ওই এক চিলতে হাসির পাগল হয়েছি। যেই নিষ্পাপ হাসিটা আজও আমার বুকের ভেতরে হৃদস্পন্দন ওলটপালট করে দিচ্ছে। যে হাসিটা প্রতিটা সেকেন্ড আমার চোখের সামনে মায়াজাল বিছিয়ে রাখছে। তুই বল, বুক চিরে যাওয়া সেই রূপাকে আমি এই মন থেকে ছুঁড়ে ফেলি কি করে?
রবিন ভয়ে চোখ বন্ধ করে কোনোমতে বলল, ভুল হয়ে গেছে বস, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো নিজের মুখের এসব কথা আনবো না। ইস্তিয়াক রাগে ফুঁসতে ফুঁসতে এক ঝটকায় রবিনকে ছেড়ে দেয়। রবিন কিছুটা পিছিয়ে গিয়ে নিজের গলাটা হাত দিয়ে ডলে নেয়। তারপর বুক ভরে শ্বাস টেনে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে কাঁপতে কাঁপতে বলে, বস, এখন আমার বাড়ি ফিরতে হবে, আপনিও নিজের রুমে চলে যান, অনেক রাত হয়েছে। ইশতিয়াক আর কথা বাড়ায় না, শান্ত ধীর পায়ে পা বাড়ায় নিজের বাড়ির দিকে। সেখানে গিয়ে সে ঠিক কি করবে তাও ঠিক জানে না, তবে এটুকু নিশ্চিত, সীমার কপালে আজ চরম দুঃখ আছে। অন্যদিকে ইশতিয়াকের বিশাল রুমের এক কোনায় খাটের উপর গুটিসুটি মেরে বসে আছে সীমা। পরনে তার অত্যন্ত সাধারণ একটি খয়েরি সুতির শাড়ি। কিছুক্ষণ আগেই ময়মনসিংহে ইশতিয়াকের এই বাসায় নিয়ে আসা হয়েছে। বিলকিস বানু নিজের হাতে এই সাধারণ শাড়িটা পরিয়ে সীমাকে ইশতিয়াকের রুমে বসিয়ে দিয়ে গেছেন। অজানা এক আতঙ্কে মেয়েটার পুরো শরীর কাঁপছে। সে বারবার শাড়ির আঁচলটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরছে। বিধাতার কি নিষ্ঠুর লিখন! যাকে সে ছোটবেলা থেকে জমের মতো ভয় পেয়ে এসেছে, যাকে দেখলে ভয়ে কখনো রুম থেকে বের হতো না, আর সেই মানুষটা কিনা তার স্বামী! ভাবতেই সীমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে ইশতিয়াককে ভীষণ ভয় পায় সে। ইশতিয়াক কখনো নানু বাড়ি বেড়াতে গেলে সীমা ভয়ে নিজেকে ঘরবন্দি করে রাখতো। বলেও যদি কখনো সামনে পড়ে যেত, তবে ভয়ে এক প্রকার দৌড়ে পালাতো। আর আজ কিনা সে মানুষটার সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটাতে হবে, শুধু আজ নয়, জীবনের বাকিটা সময়। কথাটা মাথায় আসতেই সীমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসে। হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে দরজায় লক খোলার শব্দ হয়। রুমে প্রবেশ করে ইশতিয়াক। একে দেখা মাত্রই ভয়ে শিউরে ওঠে সীমা। শাড়ির আঁচলটা আরো শক্ত করে খামচে ধরে বিড়ালছানার মতো খাটের এক কোনায় গুটিয়ে যায়। বিছানায় ওভাবে দোলা পাকিয়ে বসে থাকা সীমাকে দিকে এক পলক তাকায় ইশতিয়াক। পরক্ষণেই পেছনে হাত বাড়িয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দেয়। সেই বিকট শব্দের জন্য পুরো ঘরটা কেঁপে ওঠে। সীমা কাঁপতে কাঁপতে বিছানা থেকে নিচে নামে। উদ্দেশ্য ইশতিয়াককে সালাম করা, কারণ বিলকিস বানু করা আদেশ দিয়ে গেছেন যে বাসর ঘরে স্বামীকে ঢুকলে প্রথমে সালাম করতে হয়, না হলে আল্লাহ নাকি বেজার হন। তাই মনের ভেতরে আজারও ভয় এক পাশে ঠেলে কাঁপতে কাঁপতে ইশতিয়াকের সামনে এসে নিচু হয়ে সে অতি সাবধানে দুহাত বাড়িয়ে ইশতিয়াকের পায়ে হাত দিয়ে সালাম করতেই যেন নরকের আগুন জ্বলে যায় ইশতিয়াকের শরীরে। মনে হলো ওই জ্বলন্ত আগুনের মাঝে কেউ যেন তাকে এক বালতি কেরোসিন ঢেলে দিল। নিজের ভেতরের হিংস্রতাকে আরো সামলাতে পারে না ইশতিয়াক। এক ঝটকায় সীমানাকে টেনে সোজা করে দাঁড় করায়। তারপর ওর দুই গালে শক্ত মুঠোয় চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি করছিলি তুই? শুনি, এখানে এসে স্ত্রীর অধিকার দেখাতে এসেছিস? তুই ভাবলি কি করে তোর মতো একটা সস্তা মেয়েকে আমি কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিব? ব্যথায় কুকিয়ে উঠে সীমা নিজের গাল দুটো ছাড়ানোর জন্য অনেক কষ্টে কাঁপতে কাঁপতে বলে, ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি। ইশতিয়াক রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তার গাল দুটো আরো জোরে চেপে হিংস্র গলায় বলে, তোকে কি আদর করার জন্য ধরেছি? আজ তোর জন্য আমি রূপাকে হারিয়ে ফেললাম। তোর কারণে আজ আমার সাজানো জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। কেন, তুই কি এই বিয়েতে না করতে পারতি না? নিজের বিবাহিত স্বামীর মুখে অন্য নারীর নাম শুনে বুকটা যেন ফেটে যাচ্ছে সীমার। যতই সে এই মানুষটার জমের মতো ভয় পাক কেন, দিন শেষে সে তো তিন কবুলের স্বামী। একটা মেয়ে তার নিজের বাসর ঘরে স্বামীর মুখে অন্য নারীর নাম সহ্য করে কি করে? তীব্র অপমান আর ব্যথায় সে অনেক কষ্টে বলল, ছাড়ুন প্লিজ, লাগছে। আর বিয়েতে আপনি যেমন না করতে পারেননি, ঠিক তেমনি পরিস্থিতির শিকার হয়ে আমিও না করতে পারিনি। আর আপনি কেমন পুরুষ যে বাসর ঘরে স্ত্রীর সামনে অন্য নারীর নাম নিয়ে চিৎকার করছেন? সীমার এমন মুখের ওপর জবাব দেওয়া দেখে চোখ যেন কপালে উঠে যাচ্ছে ইশতিয়াকের। সামান্য একটা গ্রামের মেয়ে যে কিনা তার মুখের উপর কথা বলছে। রাগে অন্ধ হয়ে সে সজোরে একটা ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় সীমাকে। শক্ত মেঝেতে কোনোই লেগে তীব্র বেগে আর্তনাদ করে ওঠে মেয়েটা। আহ! বাঘের মতো গর্জে উঠছে ইশতিয়াক। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করিস? তার উপর রূপাকে বলিস অন্য নারী? তোকে আমি আজকে মেরেই ফেলবো। বলে ইশতিয়াক আর এক সেকেন্ডও সময় নেয় না। কোমর থেকে সপাং করে খুলে ফেলে প্যান্টের লেদার বেল্ট। সীমা কিছু বুঝে ওঠার আগে সেই শক্ত বেল্ট দিয়ে সজোরে আঘাত করতে থাকে সীমার নরম শরীর। প্রথম আঘাতে চামড়া যেন চিড়ে যাচ্ছে সীমার। মেয়েটা যন্ত্রণায় ফ্লোরে লুটিয়ে পড়ছে।
দুই হাতে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু সে মুখ ফুটে চিৎকার করছে না। দাঁতে দাঁত চেপে ভেতরের কান্নাটা আটকে রাখছে, কারণ সে ভালো করেই জানে সামান্য একটু শব্দ হলে বাড়ির সবাই জেগে যাবে, আর মাঝরাতে বাসর ঘরে এই কেলেঙ্কারি চারিদিকে ছড়িয়ে পড়বে। চামড়া ছিঁড়ে লেদার বেল্টের প্রতিটি আঘাত সীমার শরীরে রক্ত বেরিয়ে আসছে। যন্ত্রণায় শেষ সীমানার পৌঁছে সীমা দু হাতে নিজের মুখ শক্ত করে চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে ফেলে। কোনো চিৎকার যেন মুখ গলে বের হতে না পারে। সে লড়াই করছে, তবুও শান্ত হচ্ছে না ইশতিয়াক। হিংস্রতায় সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। একের পর এক নির্মল আঘাত সে করেই চলেছে, যেন আজ এই মেয়েটাকে মেরেই ফেলবে সে। রক্তাক্ত শরীরে তীব্র এক পাশবিক অত্যাচার আর সহ্য করতে পারছে না সীমা। চোখের সামনে সবকিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে তার। এক পর্যায়ে পুরো শরীর নিস্তেজ হয়ে আসে, জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটা। ফ্লোরের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সীমার নিথর দেহ। সীমার কোনো সাড়া শব্দ না পেয়ে অবশেষে থেমে যায় ইশতিয়াক। হাতের বেলটা অবহেলায় ফ্লোরে ছুঁড়ে মারে সে। হাঁপাতে হাঁপাতে নিজের শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। শরীর থেকে ঘামে ভেজা শার্টটা খুলে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে তার। চোখগুলো এখনো মরিচের মতো লাল হয়ে আছে। ভেতরের হিংস্রতায় আগুন যেন পুরোপুরি নেভেনি। এদিকে কনকনে ঠান্ডা মেঝেতে নিথর দেহ পড়ে রইল সীমা। রক্তাক্ত শরীরটা ফ্লোরে লেপ্টে আছে, অথচ সেই পাষাণ ইশতিয়াক একটা বারের জন্য খোঁজ নিল না মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা, মরে গেছে। একে ঘরের একদিকে পড়ে রইল নিষ্পাপ একটা প্রাণ, আর অন্যদিকে ঘুমিয়ে রইল এক নরপশু। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে নিজের তেতো ওঠা শরীরটা একটু ঠান্ডা করে নেয় ইশতিয়াক। তারপর ধড়পড় করে উঠে টয়লেটটা কাঁধে ফেলে সোজা ওয়াশরুমে চলে যায়। দীর্ঘ 20 মিনিটের একটা ঠান্ডা শাওয়ার নিয়ে যখন সে রুমে আসে, দেখে সীমা ঠিক এক জায়গাতেই নিথর হয়ে পড়ে আছে। দৃশ্যটা দেখে এবার ইশতিয়াকের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। মনে মনে কু ডেকে উঠে, মরে গেল নাকি এই মেয়েটা? পা বাড়িয়ে অতি সাবধানে এগিয়ে আসে সীমার কাছে। নিচু হয়ে ওর নাকের কাছে হাত রেখে নিঃশ্বাস চেক করে। না, বুকটা ওঠানামা করছে, শ্বাস চলছে দেখে ইশতিয়াকের ভেতরের ভয়টা নিমিষেই উবে গেল। সেখানে আবার ভর করে চড়া রাগ। মনে মনে ভাবে, শ্বাস যদি চলছেই, তবে এভাবে মরার মতো শুয়ে থাকার মানে কি? রাগটা সামলাতে না পেরে ইশতিয়াক হনহন করে ওয়াশরুমে যায়। মগ ভর্তি কনকনে ঠান্ডা পানি এনে সজোরে ছুঁড়ে মারে সীমার মুখের উপর। পানির ঝাপটা লাগতেই রক্তাক্ত সীমার পিট পিট করে ধীরে ধীরে চোখ খোলে। তীব্র যন্ত্রণায় চারপাশটা তার ঝাপসা লাগছে। সে ঝাপসা চোখেই সে সামনে দাঁড়িয়ে থাকা জল্লাদ ইশতিয়াকের অবয়ন দিকে তাকায়। ওকে চোখ খুলতে দেখে ইশতিয়াক কড়া সুরে বলল, এখানে মরার মতো নাটক করে শুয়ে না থেকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। বলে ইশতিয়াক আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নেয়। তারপর সীমার দিকে এক পলক না তাকিয়েই ধপ করে বিছানায় শুয়ে পড়ে। সীমা ফ্লোরে হাত দিয়ে ভর দিয়ে অনেক কষ্টে কামড়ে ধরে নিজের শরীরটাকে টেনে তোলে। ফ্লোর থেকে সোজা হয়ে দাঁড়ালেই পিঠের আর হাতের চামড়া ছিঁড়ে যাওয়া কতগুলো দগদগিয়ে উঠেছে। প্রচন্ড ব্যথায় মুখ ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার, কিন্তু এই নরপশুর সামনে সে নিজেকে দুর্বল দেখাবে না। সে দেয়ালে ভর দিয়ে অনেক কষ্টে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে রুমের লাগোয়া বেলকনিতে এসে ধপ করে বসে পড়ল। অন্ধকার আকাশের নিচে একা বসে অবশেষে দুই হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে দেয় মেয়েটা। কাঁদতে কাঁদতে বেলকনিতেই ওই ঠান্ডা মেঝেতেই তখন সে ঘুমিয়ে পড়েছে সীমা। সে নিজেও জানে না। সকালে তার ঘুমটা ভাঙে দরজায় অনবরত কড়া নাড়ার আওয়াজ, আর ইসরাতের চড়া গড়ায় ডাকে। ইসরাত হচ্ছে ইশতিয়াকের ছোট বোন, আর সীমার একদম নিজের ক্লাসমেট। সীমা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, ইসরাতও একই বেচের স্টুডেন্ট। দরজার আওয়াজে ধরপড় করে অনেক কষ্ট উঠে দাঁড়ায় সীমা। সারা শরীরে তীব্র কামড়ানি আর ব্যথা। শরীরে ভাঁজে ভাঁজে জমাট বাঁধা রক্তের কালচে ছাপ। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমের ভেতরে এসে দেখে ইশতিয়াকে তার হাত পা ছড়িয়ে বিছানায় একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এসির ঠান্ডা বাতাসে তার মাথায় চুলগুলো আলতো করে উঠছে। মুখটা দেখতে একদম নিষ্পাপ লাগছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অথচ এই লোকটা কাল রাতে তাকে কতটা পাষাণের মতো আঘাত করলো। ভাবতেই সীমার মুখটা তীব্র অভিমানে ভারী হয়ে আসে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে বন্ধ দরজার ওপাশে আসতে ইসরাত ওপাশ থেকে আবারও বলল, এই সীমা, শুনছিস? দরজা খোল, মা তোকে নিচে ডাকছে। সীমা দরজার ওপাশ থেকে গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে আস্তে আস্তে বলল, ইসরাত, তুই নিচে যা,
আর ফুপুকে বল আমি ফ্রেশ হয়ে আসছি। ইসরাত আর দাঁড়িয়ে থাকে না, ওপাশ থেকে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আয় কিন্তু। ইসরাত চলে যেতেই সীমা আলমারি থেকে তাড়াতাড়ি একটা সাধারণ থ্রি পিস বের করে সোজা ওয়াশরুমে চলে যায়। কারণ সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের পরের দিন সকালে নতুন বউয়ের গোসল করতে হয়, না করলে চারপাশের মানুষজন বাঁকা চোখে তাকায়, নানা রকম খারাপ নজরে দেখে। যদিও তাদের মধ্যে বাসর রাতের ওই পবিত্র সম্পর্কের ছোঁয়াটুকুও লাগেনি, তবুও বাইরের সমাজ তো আর সেটা দেখবে না। মানুষ তিলকে তাল বানাতে সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। সে ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি গোসল করে নেয়। থ্রি পিসটা পরে ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ইশতিয়াক তখন বিছানায় অঘরে ঘুমাচ্ছে। সীমা ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায়। হাত দিয়ে নিজের ভেতরের অস্থিরতা ঢাকতে গিয়ে ভেজা চুলগুলো একটু জোরে ঝাঁকি দেয় সে। আর ঠিক তখনই সে ভেতরের ভেজা চুলের ফোঁটা ফোঁটা ঠান্ডা পানি ছিটকে গিয়ে পড়ে ইশতিয়াকের মুখে। ঠান্ডা পানির সেই মৃদু অনুভূতি হতে ইশতিয়াকের ঘুমন্ত ভ্রু দুটো হালকা কুঁচকে আসে। একই সাথে সীমার শরীর থেকে ভেসে আসে গোসলের কড়া ও সুমিষ্ট শ্যাম্পুর ঘ্রাণে। মুহূর্তের মাঝে তার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে সামনে সীমাকে ভেজা চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ইশতিয়াক ধরপড় করে বিছানায় উঠে বসে। কাল রাতে সেই রাগটা যেন আবার নতুন করে চড়া দিয়ে উঠে। সে রাগের দাঁতে দাঁত চেপে কড়া সুরে বলল, নির্লজ্জ মেয়ে একটা, এই তুই সকাল সকাল গোসল করছিস কেন? কাল রাতে কি আমি তোকে ছুঁয়েছি যে গোসল করে বাড়ির মানুষকে দেখাতে চাস যে কাল রাতে তোকে আমি ছুঁয়েছি? ঘুমের ঘোরে আচমকা ইশতিয়াকের এমন কর্কশ কণ্ঠস্বরে ধমক শুনে চমকে ওঠে সীমা। সে ঝড়ের বেগে পিছনে ফিরে তাকায়। বিছানায় বসে থাকা ইশতিয়াক রাগী আর হিংস্র মূর্তি চেহারার চোখের সামনে দেখা মাত্র ভয়ে পুরো শরীর কেঁপে ওঠে তার। হাতের ভেজা তোয়ালেটা আঙুলের মুঠোয় শক্ত করে খামচে ধরে সে কোনো মতে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল, আসলে আসলে ফুপি বলেছিল সকাল সকাল গোসল সেরে নিচে যাইতে, তাই করছি। ইশতিয়াক বিছানা থেকে নেমে সীমার দিকে দুপা এগিয়ে আসে। ওর মুখোমুখি দাঁড়িয়ে উপহাসের সুরে বলল, মা এই জন্য বলেছে, কারণ মা ভেবেছে আমি তোকে ছুবো, কিন্তু আমি কি তোকে ছুঁয়েছি? অপমানে আর লজ্জায় মাথাটা আরো নিচু হয়ে যায় সীমার। সে চোখের জল লুকিয়ে ওভাবেই না সূচক মাথা নাড়ায়। সীমার নীরবতা দেখে ইশতিয়াক আরো তেতে ওঠে। গলার স্বর কিছুটা নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে কেন গোসল করেছিস তুই? আর তার উপর ভেজা চুলের পানি আমার মুখে দিচ্ছিস? যেন কাল সারা রাত ভরে তোকে খুব আদর করেছি, আর এখন সকাল সকাল গোসল সেরে ভিজে চুলের পানি দিয়ে আমাকে সেই জানান দিচ্ছিস? এমন নোংরা আর তীক্ষ্ণ কথায় লজ্জায় আর তীব্র কষ্টে লাল হয়ে ওঠে সীমার মুখ। নিজের বাসর ঘরের পরের সকালে স্বামীর মুখ থেকে এমন অপবাদ শুনতে হবে, তা সে কল্পনায়ও করেনি। ইশতিয়াকের দিকে তাকিয়ে প্রতিবাদ করার মতো বিন্দুমাত্র সাহস সে মনে মনে খুঁজে পায় না। সীমাকে চুপ থাকতে দেখে ইশতিয়াক আঙুল উঁচিয়ে পুনরায় কড়া গলায় হুমকি দিয়ে বলল, নেক্সট টাইম যদি আবার কখনো দেখেছি তোকে সকাল সকাল এভাবে গোসল করতে, তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মাথায় গেঁথে রাখিস। সকাল 9টা, আনন্দমহল কলেজ। ক্লাসরুমের চেনা চৌখাটে পা রাখতে রূপা আর বৃষ্টি টেবিলে বইখাতা রেখে স্বভাবমতো চার বান্ধবী মিলে জমিয়ে বসলো আড্ডায়। চারপাশের হইচইয়ের মাঝে বৃষ্টি কাল রাতের সেই রুদ্রশ্বাস কাণ্ড আকাশের সাথে তার তুমুল যুদ্ধ আর রূপার হাতে বাঁধনের ল্যাপটপ ভাঙার কাহিনী এক নাগাড়ে পুরো খুলে বলল। আকাশ আর বৃষ্টির ওই অদ্ভুত লড়াইয়ের শব্দ গল্প শুনে কেয়া আর নাদিয়া হাসতে হাসতে একদম বেঞ্চে গড়িয়ে পড়েছে। বান্ধবীদের অমন অনামানবিক হাসি দেখে বৃষ্টির গা জ্বলে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে মুখ ঝামটা দিয়ে বলল, অমন দাঁত কেলিয়ে হাসবি না, তোর মুখ একদম ভেঙে দেব। নাদিয়া কোনোমতে নিজের হাসিটা চেপে ধরল। ফুসফুস করে একটা লম্বা শ্বাস টেনে একটু ধাতস্থ হয়ে তাকালো বৃষ্টির দিকে। তারপর বেশ অবাক হয়েই প্রশ্ন করলো, সিরিয়াসলি ভাই, তুই ক্লাসের স্যারের সাথে এমন আচরণ করিস? এটা ভাবা যায়? তাও আবার আকাশ স্যার, যাকে কলেজের প্রতিটা স্টুডেন্ট জমের মতো ভয় পায়। সবার এই অবিরাম হইচই আর হাসাহাসির মাঝে রূপা একদম নিথর চুপচাপ বসে আছে। বুকের ভেতর এক দামাদহন আর মাথায় ঘুরছে অন্য এক দুশ্চিন্তার মেঘ। কিভাবে যে বাঁধনকে ল্যাপটপ কিনে দেব, এতগুলো টাকা এই মুহূর্তে কোথায় পাবে সে? ওকে ওভাবে গম্ভীর হয়ে শূন্য দৃষ্টিতে বসে থাকতে দেখে কেয়া আলতো করে রূপার কাঁধ ছুঁলো। আলতো ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে রূপা? চোখে মুখে এত কিসের টেনশন?
রূপা বান্ধবীদের সামনে নিজের ভেতরের ঝড়টা লুকাতে চাইল, মৃদু মাথা নেড়ে না সূচক ইশারা করলো শুধু, কিন্তু পাশে বসা বাচাল বৃষ্টি আর নিজের মুখটা চেপে রাখতে পারল না। কাল রাতের সব কথা এক ঝটকায় সবার সামনে ফাঁস করে দিয়ে ফোড়ন কাটলো। আরে বাঁধনের ল্যাপটপ ভেঙে ফেলার দায়ে ও নাকি এখন নিজের পকেটের টাকা দিয়ে নতুন ল্যাপটপ কিনে দিতে চাইছে। কথাটা শুনে নাদিয়া পুরো আকাশ থেকে পড়লো, চোখে একরাশ অবিশ্বাস নিয়ে জেরা করার ভঙ্গিতে জানতে চাইলো, বলিস কি, এতগুলো টাকা তুই কোথায় পাবি? আমরা সবাই মিলে যদি নিজেদের হাত খরচ বাঁচিয়ে তোকে দিই, তাও তো বড়জোর 20,000 টাকা উঠবে। আর বাকিগুলো কই পাবি? এতগুলো টাকা কি আঙ্কেলের কাছ থেকে চাইতে পারবি? রূপা এবার বান্ধবীদের দিকে তাকালো, চোখে মুখে তখন এক বুক জেদ আর জ্বলন্ত আত্মসম্মানের তীব্র আভা। কোনো দ্বিধা না রেখে নিজের শেষ সিদ্ধান্তটা দৃঢ় গলায় জানিয়ে দিল, দূর, আমি তোদের বা অন্য কারো টাকা দিয়ে ভাইয়ের ল্যাপটপ ফেরত দিতে চাইছি না। যা করার নিজের উপার্জনের টাকা দিয়েই করবো। তাছাড়া উনি কাল আমার মুখের উপর স্পষ্ট বলেছেন যে আমার নাকি কোনো যোগ্যতাই নেই, তাই আমিও ওনাকে নতুন ল্যাপটপ কিনে বুক ফুলিয়ে দেখিয়ে দেব আমরা মেয়েরা চাইলে সব যোগ্যতা অর্জন করতে পারি। কেয়া বেশ চিন্তিত মুখে বলল, তাহলে এখন কি করা যায়? এতগুলো টাকা কোথায় পাবি তুই? নাদিয়া হুট করে উত্তেজিত হয়ে বলল, পাইছি, তুই কি কাজ করবি? একটা কাজ আছে। আশার আলো জেগে উঠল রূপার চোখে। চট করে সোজা হয়ে বসে বলল, বল কি কাজ? নাদিয়া একটু গুছিয়ে নিয়ে বলল, আমার মামার কেকের কোম্পানি, তার অধীনে অনেকগুলো আলাদা দোকান আছে। মামা কিছুদিন ধরে কেক ডেলিভারির জন্য লোক খুঁজছে, তুই চাইলে সেখানে কাজ করতে পারিস। রূপা কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে রইল, তারপর নাদিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, স্যালারি কত? নাদিয়া একটু আমতা আমতা করে বলল, বেশি নয়, মাত্র 20,000। কথাটা শুনে রূপার মনটা একদম দমে গেল। সে তো বাদনকে স্পষ্ট বলে এসেছে 1 সপ্তাহের মধ্যে ল্যাপটপ ফেরত দিয়ে দেবে। এখন স্যালারি তো পাওয়া যায় মাস শেষে, আর এভাবে মাস শেষে 20,000 করে জমিয়ে ল্যাপটপ দাম শোধ করতে গেলে তো কয়েক মাস কেটে যাবে। সে চিন্তিত গলায় বলল, কিন্তু আমি যে বলেছি 1 সপ্তাহের মধ্যে ফেরত দেব, এখন কি হবে? নাদিয়া রূপার কাঁধে হাত রেখে আশ্বস্ত করেই বলল, 1 সপ্তাহ? আচ্ছা, আমি মামাকে বলে দেখব টাকাটা অগ্রিম দিতে পারে কিনা। রূপা আবেগ সামলাতে না পেরে নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল, চোখে একরাশ কৃতজ্ঞতা নিয়ে ছলছল গলায় বলল, থ্যাংক ইউ দোস্ত, তুই যে এই বিপদে কতটা বড় উপকার করলি তা তোকে বোঝাতে পারবো না। নাদিয়া আলতো করে রূপার পিঠ চাপড়ে দিল। বান্ধবীর এই আবেগ দেখে বেশ সহজ আর আপন সুরে বলল, আরে ধুর পাগলি, বান্ধবীদের জন্য এতটুকু তো করাই যায়, এর জন্য আবার থ্যাংক ইউ কিসের? আমি আজকেই মামার সাথে কথা বলে কাল তোকে ফাইনালি জানাবো, ওকে? তাদের কোল থেকে সরে রূপা এবার সোজা হয়ে বসলো, চোখে মুখে তখন অন্যরকম জেদ আর মরিয়া ভাব। কিছুক্ষণ ভেবে একটু ইতস্তত করে আবার বলল, আচ্ছা, আর কোনো কাজ নেই রে? মানে বলছিলাম কি, একসাথে যদি দুটো কাজ করা যেত তাহলে টাকাটা একটু তাড়াতাড়ি উঠতো। বৃষ্টি এতক্ষণ সবার কথা মন দিয়ে শুনেছিল, এবার রূপার দিকে তাকিয়ে চট করে একটা বুদ্ধি দিল, একটা দারুণ আইডিয়া আছে। শাকিন ভাইয়ের দোকানে ফুল বিক্রি করার কাজটা কেমন হবে বল তো? কেক ডেলিভারির চাপ তো সবসময় থাকবে না। যখন তুই ফ্রি থাকবি তখন শাকিন ভাইয়ের দোকানে বসে ফুল বিক্রি করবি। ওখান থেকে মাসে যদি 5-6 হাজার টাকাও আসে, এই সংকটের সময় সেটাও বা কম কি? বৃষ্টির মুখে কথাটা শুনে রূপার খুশিতে চিৎকার করে উঠল। শাকিন ভাইয়ের কথা তো রূপার মাথা থেকে পুরো কেটে গিয়েছিল। শাকিন হচ্ছে বান্ধবীদের পুরো ফ্রেন্ড সার্কেলের বড় ভাই। বাজারের ওইদিকে শাকিন ভাইয়ের দুটো দোকান আছে, একটা কসমেটিক্সের আর অন্যটা সুবাস ছড়ানো ফুলের। রূপার মাঝে মধ্যে দল বেঁধে দোকানে কসমেটিক্স বা ফুলের জিনিসপত্র কিনতে যেত, আর সেই দোকানটাও আসা যাওয়ার সূত্র ধরেই শাকিন ভাইয়ের সাথে বান্ধবীদের ভাই বোনের মতো একটা সুন্দর আর মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে। সবাই শাকিন ভাইকে ভীষণ শ্রদ্ধা করে আর আপন ভেবে বড় ভাই বলে ডাকে।